9,30,000 কোটি টাকার যে বাজেট, এই টাকাটা সরকার আসলে কোথায় কোথায় খরচ করবে? মেগা প্রজেক্টগুলো নিয়ে সরকারের ভাবনা কি? প্রথমত দেশের মানুষ এখন খারাপ অবস্থায় আছে, দেশের ব্যবসা বাণিজ্যগুলিও খারাপ অবস্থায় আছে, নতুন করে ইনভেস্টমেন্ট নাই। কিন্তু সংকট তো আমরা খুব বেশি কাটতে দেখছি না। এখানে আপনার কি মনে হয় যে আসলে ঘটনাটা কি? সরকার যদি গ্যাস বিদ্যুতের দাম সামনে আরও বাড়ায় দেয়, তখন তো আপনি লসে পড়বেন। গত 3 বছরেই আমাদের 80 টাকার ডলার 125 টাকা বা 23-24 টাকা হয়ে গেছে। আগামী অর্থবছরের বাজেটে 1,27,000 কোটি টাকা খরচ হবে শুধু ঋণের সুদ পরিশোধের জন্য। কিন্তু আপনি তো আমেরিকা পারমিশন না দিলে আপনি চায়নার সাথে তো চুক্তি করতে পারবেন না। আমরা অনেক সময় শুনি যে বাজেটে বিশেষ করে আবাসন খাতে বিনিয়োগের যে বিষয়টা আসে, কালো টাকা সাদা করার একটা অপশন থাকে। এখনো কিন্তু কালো টাকা সাদা করার সুযোগ আছে, সেটা বিদ্যমান হারে তাকে ট্যাক্স এবং সাথে জরিমানা দিয়ে করতে হবে। এর বাইরে স্পেশাল কোনো অপশন তারা রাখবে না। গুলশানে একটা ফ্ল্যাটের দাম নিউ ইয়র্ক সিটির ফ্ল্যাটের দামের চেয়েও বেশি। এদেশে কিন্তু মানুষের আয় আছে, কিন্তু এনবিআর সেই আয়ের উপরে ট্যাক্স আদায় করতে পারে না। এটা এনবিআর এর ব্যর্থতা বা সরকারের ব্যর্থতা। যদি কেউ কালো টাকার মালিক হয়, সে যদি এই টাকা পাচার করে, সরকার তার বিরুদ্ধেও কোনো অ্যাকশন নিতে পারে না। সরকারের সেই সক্ষমতাটা নেই। প্রিয় দর্শক, প্রতি বছরের মতো এবারও জুনের প্রথম সপ্তাহে আমাদের জাতীয় বাজেট ঘোষণা করবে সরকার। এবার বাজেটের আকার ধরা হয়েছে কম বেশি 9,30,000 কোটি টাকার মতো। কোথা থেকে আসবে সেই বিপুল পরিমাণ অর্থ, এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ড এর চিফ রিপোর্টার এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেম। জনাব আবুল কাশেম, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে সামনে তো বাজেট আসছে, আমাদের জাতীয় বাজেট ঘোষণা হবে জুনের প্রথম সপ্তাহের দিকেই। সে বাজেটের আকার 9 লাখ কোটি টাকার উপরে। তো সেই বিপুল পরিমাণ অর্থ আসলে সরকার কিভাবে ম্যানেজ করবে বা কোত্থেকে আসবে সেই টাকা? যে আমরা যতটুকু জানতে পারছি যে 9,30,000 কোটি টাকার বাজেট অর্থ মন্ত্রণালয় তৈরি করছে, এবং এর মধ্যে 6,95,000 কোটি টাকা এটা সরকার রাজস্ব আহরণ করতে চায়। আর যে বাকি 2,35,000 কোটি টাকা সেটা সরকার ঋণ করবে দেশীয় উৎস থেকে এবং বিদেশি উৎস থেকে। এখন যে রাজস্ব আহরণের যে অঙ্কটা 6,95,000 কোটি টাকা, এই অঙ্কটা যে অনেক বেশি মনে হচ্ছে যে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায়। আপনি যদি দেখেন যে এই যে 6,95,000 কোটি টাকা, এর মধ্যে 6,04,000 কোটি টাকা অর্জন করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে, যারা ট্যাক্স, ব্যাট, কাস্টমস ডিউটি যারা আহরণ করে, এবং সরকারের রেভিনিউর বড় অংশ আমাদের রাজস্ব বোর্ডের মাধ্যমে আসে। তো তাদের 6,04,000 কোটি টাকা। বাকি যে অ্যামাউন্টটা থাকে তার মধ্যে 25,000 কোটি টাকা কর বহির্ভূত খাত থেকে আসবে, এবং 60 থেকে 65,000 কোটি টাকা সরকার ধরেছে আপনার নন ট্যাক্স রেভিনিউ। তো সেখানে আছে যে আমরা বিভিন্ন যে টুল দেই, বিভিন্ন হসপিটালে যে আমরা টিকিট কাটি, এইসব উৎস থেকে এই টাকাটা আসবে। তো আমরা যদি চলতি অর্থ বছরের সাথে এটা মিলাতে যাই, আমরা যদি এনবিআর এর পার্টটায় দেখি যে এনবিআর গত জুলাই থেকে এই মার্চ পর্যন্ত 9 মাসে আপনার তার টার্গেট ছিল 3,80,000 কোটি টাকা সে আর্ন করবে। তো তার মধ্যে তার 98,000 কোটি টাকা ঘাটতি রয়েছে। চলতি অর্থ বছরে এনবিআর এর লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 5,03,000 কোটি টাকা। তো তার মধ্যে এখন এই 9 মাসের যে তার যে রেভিনিউ আর্নিংস, তাতে বোঝাই যায় যে এটা 4 লাখ টাকার কাছাকাছি হয়তো এনবিআর যেতে পারবে, 4 লাখ কোটি টাকার মতো। 4 লাখ কোটি টাকা। তো সেক্ষেত্রে আগামী অর্থ বছরে 6,05,000 কোটি টাকা, মানে আরও 2 লাখ কোটি টাকার যে এডিশনাল টার্গেট এনবিআর এর, সেটা কিন্তু আসলে খুবই খুবই কঠিন। এই কারণে যে প্রথমত দেশের মানুষ এখন খারাপ অবস্থায় আছে, দেশের ব্যবসা বাণিজ্যগুলিও খারাপ অবস্থায় আছে, নতুন করে ইনভেস্টমেন্ট নাই, ইকোনমিক অ্যাক্টিভিটিস কমে গেছে। ফলে এনবিআর কে এই টাকাটা আর্ন করা খুবই কঠিন হবে। আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন যে যদি আরো 2 লাখ কোটি টাকার মতো বেড়ে যায়, বাড়ানো হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষের উপর ভ্যাট করের কোনো একটা চাপ পড়বে কি আপনার মনে হয়? যে আপনি জানেন যে বাংলাদেশের সামনে এলডিসি গ্রাজুয়েশন হবে, সেটা 26 সালে অথবা 29 সালে। সরকার যেটা 3 বছর পেছানোর অনুরোধ করছে, যদি পেছায় তাহলে 29 সালে হবে। ফলে আমাদের আমদানি পর্যায়ে শুল্ক বাড়ানোর কোনো সুযোগ নেই, এবং এলডিসি গ্রাজুয়েশন হলে আমার রেগুলারলি শুল্ক আরও কমাইতে হবে, এটা WTO নিয়ম অনুযায়ী। ফলে আমাদের সরকারের হাতে অপশন আছে ব্যাট এবং ট্যাক্স বাড়ানো। এবং এনবিআর এবছর এনবিআর চেয়ারম্যানের সাথে গতকালকেও আমাদের একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে এনবিআর চেয়ারম্যান বলেছেন যে তারা এবার ব্যাটের আওতা বাড়াবে।
অর্থাৎ হলো যে যেসব জায়গায় এখনো হচ্ছে যে সরকার ব্যাট ইম্পোজ করেনি বা ব্যাট আদায় সেই অর্থে করেনি, সেই সব জায়গা থেকে তারা ব্যাট আদায়ের একটা চেষ্টা করবে। আর আমরা ইতিমধ্যে জানতে পারছি যে কিছু কিছু সেক্টরে হচ্ছে আপনার যে ট্যাক্স এক্সাম্পশন ছিল সেগুলি তো হচ্ছে কমিয়ে নিচ্ছে। প্লাস হলো যে আমরা জানি যে আমাদের যেমন আরএমজি সেক্টর, এই সেক্টরের ব্যবসায়ীরা হচ্ছে সবসময় কর্পোরেট সারে একটা ছাড় পায়, তাদের অন্য সকল ব্যবসায়ীরা কর্পোরেট ট্যাক্স যে হারে দেয় আরএমজি ব্যবসায়ীরা তার চেয়ে অনেক কম দেয়। এবছর হয়তো তাদেরকেও হচ্ছে অন্যদের সমান করে দেবে, এটা আমরা জানতে পারছি। তো আরএমজিতে আমি একটু ইন্টারাপ্ট করি, আরএমজিতে যদি ট্যাক্স আরেকটু ট্যাক্সের পরিধি বাড়ায় কিংবা আপনি যেটা বললেন যে ছাড়টা পায় সেটা কমিয়ে আনে, সেক্ষেত্রে আমাদের এই মানে ওই সেক্টরে কোনো প্রভাব পড়বে কিনা? দেখেন, এটা হচ্ছে আমার মনে হয় না যে এখানে নেগেটিভ প্রভাব পড়বে, কারণ এই কর্পোরেট ট্যাক্সটা নেওয়া হয় হচ্ছে কোম্পানির প্রফিটের উপর থেকে। কিন্তু আমাদের গার্মেন্টস মালিকটা যদিও সারা বছর এবং প্রতি বছরই তারা বলে যে তারা লোকসানে আছে, তাদের এটা হয়ে যাচ্ছে ওইটা হয়ে যাচ্ছে, ক্ষুদ্র মাঝারি ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, সবসময় এটা বলতে থাকে। কিন্তু আমরা দেখছি যে একটা 10 বছর আগে যে 20টা সেলাই মেশিন নিয়ে যে হচ্ছে আরএমজি ব্যবসায় নেমেছিল, তার কিন্তু এখন ব্যবসা অনেক বড় হয়েছে, সে এখন একাধিক ফ্যাক্টরির মালিক হয়েছে। সুতরাং আরএমজি সেক্টর আমাদের দেশে আমরা বিভিন্ন বিজিএমের বিভিন্ন হিসাবেও আমরা দেখছি যে তারা সরকার থেকে যে পরিমাণ হচ্ছে নগদ সহায়তা পায় এক্সপোর্টের এগেনস্টে, এই পরিমাণ ট্যাক্স কিন্তু তারা দেয় না। কিন্তু তারপরেও যে আমাদের দেশের প্রায় 40 লাখ মানুষের কর্মসংস্থান এই সেক্টরের উপর ডিপেন্ড করে, সেই কারণে সরকার হচ্ছে যে তাদেরকে সবসময় বাড়তি সুবিধা দিয়ে আসছে। কিন্তু সেটা আর কত বছর? এটা হচ্ছে তারা, আপনি যদি দেখেন যে সেই 90-র দশক থেকে একসময় তারা 25% নগদ প্রণোদনা পেত, 90-র দশক থেকে এখন হচ্ছে 25 সাল, 45 বছর ধরে তারা সরকার থেকে সুবিধা নিচ্ছে। আমার মনে হয় যে আমাদের আরএমজি ব্যবসায়ীরা তারা এই পর্যায়ে গেছে যে এখন আসলে তাদেরকে রাষ্ট্রের প্রতি তাদের যে ঋণ আছে সেটা একটু একটু হলেও পরিশোধ করা উচিত। কিন্তু আমরা তো দেখি সবসময় ওনারা একটু গলা শুকিয়ে রাখেন যে ওনাদের প্রচুর ব্যাংক লোন হয়ে যাচ্ছে, ডিফল্টার হয়ে যাচ্ছেন, ওনাদের বিজনেস প্রতিকূল পরিবেশের সম্মুখীন হচ্ছে। বাস্তবতা কি আসলে তাই? না, বাস্তবতা কখনো এরকম না। আমি দীর্ঘদিন হচ্ছে আরএমজি নিউজ করছি। আমি যদি আপনার একটা ঘটনার কথা বলি, যে তখন আব্দুল সালাম মুর্শিদি বিজেপির প্রেসিডেন্ট ছিলেন, তার একটা প্রেস কনফারেন্স ছিল এবং সেই প্রেস কনফারেন্সে কিন্তু তিনি হচ্ছে যে এই সেক্টর বিরাট দোষে যাচ্ছে এরকম বক্তব্য দিচ্ছিলেন। তো প্রেস কনফারেন্সের পরে যখন হচ্ছে যে তার রুমে হচ্ছে পার্সোনাল আলাপ হচ্ছিল, তখন তিনি বলছিলেন যে এগুলি আসলে বলতে হয়, না বললে সরকার থেকে সুবিধা পাওয়া যায় না। কারণ বাংলাদেশ যে ভলিউমে এক্সপোর্ট করে, এই পরিমাণ হচ্ছে বাংলাদেশ যদি আজকে বলে যে আমি এক্সপোর্ট করব না, দুনিয়ার অন্য কোনো দেশে বা সকল দেশ মিলাইয়াও এই পরিমাণ গার্মেন্টস হচ্ছে এক্সপোর্ট করার সক্ষমতা নাই। যে আগামী 6 মাসে যে কিন্তু আমরা তো শুনি যে অনেক সময় চাপ দিয়ে সেটা চীনে চলে যাচ্ছে, আমাদের প্রতিবেশী দেশ ভারত চলে যাচ্ছে, কিংবা ভিয়েতনাম চলে যাচ্ছে আমাদের এই প্রতিকূল পরিবেশের কারণে। এটা হচ্ছে যে আপনি হচ্ছে কোনো ডকুমেন্টে কখনো বিজিএমএ এটা হলো প্রুভ করতে পারেনি। কারণ হলো যে চায়না যে আরএমজিটা তৈরি করে তার সাথে বাংলাদেশের আরএমজির কোনো মিল নেই। চায়না হচ্ছে অনেকটা হাই এন্ডের পোশাক তৈরি করে। আপনি যদি ইন্ডিয়ান মার্কেটে হচ্ছে আপনি টি শার্ট দেখেন, যে ওই টি শার্টের সাথে বাংলাদেশের টি শার্টের মিল নেই। তাদের টি শার্টে এমবোস করা অনেক রকমের ডিজাইন থাকে, যেটা বাংলাদেশ হচ্ছে করে না। বাংলাদেশ আরও অনেক কম দামের পোশাক করে। এবং অন্য আরএমজি এক্সপোর্টিং কান্ট্রি যেটা আছে যে ভিয়েতনামের সাথেও হচ্ছে বাংলাদেশের আরএমজির আসলে খুব একটা মিল নেই। ফলে বাংলাদেশ যে 44 লাখ শ্রমিক মিলে যে পোশাকগুলি তৈরি করতেছে, অন্য দেশে এই পরিমাণ শ্রমিকই নাই আসলে। আপনি যে চায়নায় যাবে, চায়না আমরা একটা টি শার্ট যেটা হচ্ছে $1 বিক্রি করি, চায়নার এটা তৈরি করতে $2 লেগে যাবে, কারণ তার দেশের শ্রমিকের মজুরি অনেক বেশি। এবং বাংলাদেশের মতো এত লো মজুরি তো পৃথিবীর আর কোনো দেশে নেই। কিন্তু আমরা যে শুনি যে ইউরোপের বিভিন্ন বাজার হারাচ্ছে আরএমজি, অন্যরা দখল করে নিচ্ছে, এটারও তো বাস্তবতা কিছু না কিছু আছে। এটার বাস্তবতা হচ্ছে এখন বাংলাদেশে হচ্ছে গত 8 মাস ধরে বাংলাদেশের এক্সপোর্ট কমছে, ইউরোপে কমছে, কিন্তু হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রে বাড়ছে। এটার হচ্ছে আপনার কিছু হিসাব আছে। যে আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প যখন হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের উপরে ট্যারিফ আরোপ করলো, বাংলাদেশের উপরে আরোপ করছে, তখন বাংলাদেশ চুক্তি করে এটা হচ্ছে 19% নামে নিয়ে আসছিল। কিন্তু চায়না তো চুক্তি করতে পারে নাই, এবং ইন্ডিয়াও হচ্ছে আমাদের অনেক পরে নেগোসিয়েশন করছে, এখনো তারা চুক্তি করে নাই। ফলে এসব দেশের উপরে আমেরিকান ট্যারিফের পরিমাণ বাংলাদেশের চেয়ে বেশি।
ফলে আমেরিকান বায়াররা এখন চায়না, ইন্ডিয়া থেকে বরং বাংলাদেশের দিকে আসছে, এবং চাইনিজ আরএনজি আইটেম, ইন্ডিয়ান আরএনজি আইটেমের ডিমান্ড আমেরিকায় কমে গেছে, কারণ ওটার ইম্পোর্ট কস্ট বেড়ে যাচ্ছে। সেই কারণে আমেরিকায় আমাদের এক্সপোর্ট বাড়তেছে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নে হচ্ছে আমাদের এক্সপোর্ট একটু কমছে। শুধু আমাদের না, এটা ভিয়েতনামেরও কমছে। এবং ইন্ডিয়া চায়না, কারণ হলো যে ইন্ডিয়া চায়না তারা যখন যুক্তরাষ্ট্রের বাজারে এক্সপোর্ট তাদের যেহেতু কমে যাচ্ছে, ফলে তারা হচ্ছে যে একটু ডিসকাউন্টে তারা হলো ইউরোপের বাজারে এক্সপোর্ট করার জন্য অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, এবং সেখানে হচ্ছে বাংলাদেশ একটু প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। এবং এটা কিন্তু এই ট্রাম্প ট্যারিফ আসার পরে এটা হলো যে সাময়িক একটা ইস্যু। আমি হচ্ছে যে যতদিন থেকে হলো আরএনজি সেক্টর সম্পর্কে জানি বা বুঝি, তখন থেকে কিন্তু আমি হচ্ছে যে সবসময় শুনেছি যে আমাদের ফ্যাক্টরি শুধু বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ফ্যাক্টরির সংখ্যা যে 3,500 থেকে 4,000 যারা এক্সপোর্ট করে, এই সংখ্যা কিন্তু কখনো কমে নাই। আপনি গার্মেন্টস ব্যবসা শুরু করছেন, প্রথমে একটা ছোটো ফ্যাক্টরি দিয়ে শুরু করছেন, পরে আপনার হচ্ছে ব্যবসা করে ব্যাংক ঋণ নিয়ে আপনি মনে করলেন যে আপনার ফ্যাক্টরিটা বড় করবেন, আপনি দূরে জায়গা কিনে আপনি একটা বড় ফ্যাক্টরি করলেন, তাহলে বন্ধ করতে হয়েছে, রাইট? হ্যাঁ, তো এটাকে হচ্ছে যে বিজিএমই হচ্ছে এই বন্ধ করা হিসেবে দেখায়, কিন্তু তারা নতুন যে চালু হয়েছে সেটা আর বলছেন না, সেটা আর তারা বলছে না। এবং একটা ফ্যাক্টরি বন্ধ হলে যে তার সেটা কিন্তু আসলে গোপন রাখার বিষয় না। একটা ফ্যাক্টরিতে অনেক শ্রমিক কাজ করে, তারা তাদের দেনা পাওনা নিয়ে রাস্তায় নামে আন্দোলন করে, ফলে এটা হচ্ছে যে মিডিয়ারও জানার কথা যে গাজীপুরে এখন টোটাল গাজীপুরে 5টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, কিন্তু সেরকম কিন্তু আমরা কখনোই দেখছি না। আচ্ছা, বাজেটের ঘাটতি পূরণে সরকার কি আভ্যন্তরীণ ঋণের উপরে ভরসা করবে না বৈদেশিক ঋণ বাড়াবে, কি মনে হয় আপনার? দেখেন যে এইখানে সরকারের জন্য একটু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা হলো যে প্রথমত এই সরকার নতুন আসছে, তাদের হলো আসলে একটু হাত খুলেই খরচ করতে হবে, সেই কারণেই তারা অনেক বড় বাজেট করতে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের ইকোনমির যে এখন যে পার্সপেক্টিভ, সেটা আসলে হাত খোলার সময় না, কারণ আপনি টাকা খরচ করতে হলে তো টাকা আপনাকে আর্ন করতে হবে, আপনি ঋণ কত করবেন। এখন সরকার যে 2,35,000 কোটি টাকার ঋণ প্রজেকশন করছে আগামী অর্থ বছরের জন্য, এর মধ্যে হচ্ছে 1,19,000 কোটি টাকা তারা হচ্ছে ব্যাংকিং খাত থেকে বা ব্যাংক এবং সঞ্চয়পত্র এই দুই জায়গা থেকে সরকার ঋণ দিবে, এবং 1,16,000 কোটি টাকা তারা নেবে বিদেশি উৎস থেকে। আচ্ছা, একটু বলি তো, সেক্ষেত্রে সরকার যদি একটা এই বড় অংশ আভ্যন্তরীণ ব্যাংক থেকে সেটা ম্যানেজ করে, সেক্ষেত্রে বেসরকারি বিনিয়োগে কোনো প্রভাব পড়বে কিনা? ব্যাংকিং সেক্টরগুলোর সাথে তো বেসরকারি বিনিয়োগগুলো ইনভলভ। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে আসছি, তার আগে একটু বলি যে আপনি যদি বাজেটে সরকার যে এই যে 9,30,000 কোটি টাকার যে বাজেট, এই টাকাটা সরকার আসলে কোথায় কোথায় খরচ করবে হচ্ছে 3 লাখ কোটি টাকা সে হলো উন্নয়ন প্রকল্পে খরচ করবে, বাকিটা সরকারের অপারেটিং কস্ট। এবং আপনি গত 3-4 বছরের বাজেট যদি দেখেন যে সরকারের সবচেয়ে বেশি বরাদ্দ থাকতে হচ্ছে শিক্ষায়, কিন্তু গত 3-4 বছর ধরে সরকারের সবচেয়ে বেশি বরাদ্দ যাচ্ছে ঋণের সুদ পরিশোধে। আচ্ছা, এটা কি আমাদের মেগা প্রকল্পগুলোর জন্য? এটা মেগা প্রকল্প প্লাস হলো যে সরকার তার অপারেটিং কস্ট এত বাড়াই ফেলছে, পরিচালন ব্যয় যেটা আছে সে ওই অনুযায়ী সে হচ্ছে রেভিনিউ আর্নিং করতে পারতেছে না। এবং গত 40 বছরের মধ্যে, এটা সিপিডি বলছে, 40 বছরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রথম সরকারের অপারেশনাল কস্ট বহন করার জন্য ঋণ নিতে হয়েছে। এর আগে তো এরকম নজির আমরা খুব একটা এর আগে সরকারের যে নিজের যে অপারেটিং কস্ট সেটা রেভিনিউ থেকে আসতো, প্রয়োজনে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসের জন্য সরকার ঋণ নিত, কিন্তু এবার হচ্ছে অপারেটিং কস্ট মেটানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ঋণ নিতে হয়েছে। তো এই অবস্থায় আপনার যেটা বলছিলাম যে আগামী অর্থ বছরের বাজেটে 1,27,000 কোটি টাকা খরচ হবে শুধু হচ্ছে ঋণের সুদ পরিশোধের জন্য। আচ্ছা, 1,27,000 কোটি টাকা, ফলে এটা হলো হাইয়েস্ট জায়গা। এর মধ্যে হচ্ছে আপনার 22,000 কোটি টাকা যাবে বিদেশি ঋণ পরিশোধের জন্য, বাকিটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ঋণ যেটা আছে। এখন সরকার যদি আমাদের দেশীয় উৎস থেকে ঋণ নেয়, যে দেখেন যে আমাদের দেশে এখন কিন্তু ব্যবসা বিনিয়োগের আসলে পরিবেশ নেই। মোটা দাগে যদি বলেন তাহলে মানে পরিবেশ নেই, এর মোটা দাগে আপনি 3-4টা কারণ যদি একটু বলেন যে আসলে কেন নেই। 1 নম্বর কারণ হচ্ছে যে আপনি তো হচ্ছে গ্যাস বিদ্যুৎ দিতে পারছেন, গ্যাস বিদ্যুৎ, এটা হচ্ছে যে একটা মেজর ক্রাইসিস। দ্বিতীয় ক্রাইসিস হচ্ছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ তো চলছিল, তার মধ্যে মিডল ইস্টে যেটা হচ্ছে ইরানের উপর যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা, এটার আসলে পরিণতি কি হবে, এটা থামবে নাকি চলতে থাকবে, এটার ইম্প্যাক্টে হচ্ছে জ্বালানি তেলের মূল্য কি হবে, বাংলাদেশের যে এখন হচ্ছে আপনার জ্বালানি তেলের দাম সরকার কিছুটা বাড়িয়েছে, এটা সামনে কি আরো বাড়াবে, গ্যাসের দাম কি আরো বাড়াবে নাকি সরকার এভাবে ভর্তুকি দিতে থাকবে, সেই বিষয়ে ব্যবসায়ীদের কাছে কোনো সিগন্যাল নাই।
ফলে আপনি এখন হচ্ছে 100 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে আপনি এক জায়গায় দিলেন, পরে দেখলেন আপনি এখন কস্ট হিসাব করলেন যে আপনার হচ্ছে মাসে 15 টাকা লাভ হবে সব কিছু পরিশোধ করার পরে। সরকার যদি হচ্ছে গ্যাস বিদ্যুতের দাম সামনে আরও বাড়ায় দেয়, তখন তো আপনি লসে পড়বেন। ফলে একটা স্থিতিশীল পরিবেশ না আসলে আসলে ব্যবসায়ীরা বিনিয়োগে যেতে চায় না। প্লাস হলো যে আমাদের দেশে ঐতিহ্যগতভাবে বিনিয়োগ করতে গেলে যে বিভিন্ন ধাপ পেরোতে হয়, বিভিন্ন জায়গায় হচ্ছে লাইসেন্স নিতে হয়, এগুলির জটিলতা তো আছেই। সেই কারণে এখন হচ্ছে যে ব্যবসায়ীরা কেউ বিনিয়োগে যাচ্ছে না। কিন্তু সরকার চাচ্ছে যে ব্যবসায়ীরা বিনিয়োগ করুক। আমাদের অর্থমন্ত্রী বারবার বলছেন যে তারা ডিরেগুলেশন করবেন, মানে বিনিয়োগটা সহজ করবেন। কিন্তু কোন কোন জায়গায় কি কি আইন তারা বাতিল করবে এবং তাতে বিনিয়োগ কি পরিমাণ সহজ হবে, সেটা হয়তো আগামী বাজেটে যদি সরকার যদি একটা ডিরেকশন দেয়, তাহলে হয়তো ব্যবসায়ীরা বুঝতে পারবেন। আচ্ছা, এই বাজারের ফলে আপনার কি মনে হয় না যে আমাদের নিত্য পণ্যের যে দাম যেটা আছে, এখন বিদ্যমান যে দাম আছে, সেখানে কোনো ধরনের প্রভাব পড়বে বা ইনফ্লেশন যেটা প্রভাবিত করবে? দেখেন যে আমাদের নিত্যপণ্যের দাম তো হচ্ছে সবসময় প্রভাবিত হয়ে থাকছে। যে গত 3 বছরেই আমাদের 80 টাকার ডলার হচ্ছে 125 টাকা বা 23-24 টাকা হয়ে গেছে। আগে একজন ব্যবসায়ী যেটা হচ্ছে $1 ইম্পোর্ট করতো আন্তর্জাতিক বাজারে, ওটার দাম যদি $1 থাকে, তাহলে আগে আসতো সেটা 85 টাকায়, এখন আসতেছে ওটা 123 টাকায়। এখানেই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এরপরে সরকার হচ্ছে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এবং আমি আপনাকে একটু বলি, সরকার গত মার্চ মাসে প্রতি লিটার হচ্ছে ডিজেল আমদানি করছে গড়ে হচ্ছে 148 টাকায়, 148 টাকা, এবং অকটেন আমদানি করছে হচ্ছে 105 টাকায়। এখন সরকার ডিজেল বিক্রি করতেছে 115 টাকা, অকটেন 140 টাকা। সেই 2013 সাল থেকে কিন্তু সরকার জ্বালানি তেলে কখনো ভর্তুকি দেয়নি। এই ইরান যুদ্ধের পরে তাদের এই ভর্তুকিটা দিতে হচ্ছে, এবং এখানে দাম বাড়ানোর পরেও সরকারের প্রতি মাসে 2000 কোটি টাকা করে এখানে ভর্তুকি দিতে হবে। তো তারপরেও যে দাম বাড়িয়েছে, এটার ইম্প্যাক্ট কিন্তু পড়বে। এবং এটার ইম্প্যাক্ট কীভাবে বহুমাত্রিকভাবে পড়বে? প্রথমে হচ্ছে যে আপনি ট্রাক ভাড়া বাড়বে, ট্রাক ভাড়াতে তো বাড়লে আপনার হচ্ছে যে পণ্য মূল্যটা বেড়ে যাবে। এবং আজকে সরকার হচ্ছে আপনার বিদ্যুতের দাম তেলের দাম বাড়িয়েছে, কিছুদিন পরে দেখবেন যে হয়তো বিদ্যুতের দাম বাড়াবে, এবং একটা প্রস্তাব কিন্তু বিদ্যুতের দাম বাড়ানোর একটা প্রস্তাব আছে। কারণ বিদ্যুৎ কোম্পানিগুলোর বড় অংশ হচ্ছে আমার ডিজেলে চলে। তো ফলে ডিজেলের দাম বাড়ার কারণে তার তো হচ্ছে লোকসান হয়ে যাবে, ফলে তাকেও হচ্ছে বাড়তি দাম দিতে হবে। এইভাবে আপনার বিদ্যুতের দাম বাড়লে প্রত্যেকটা পণ্য যেটা যে ফ্যাক্টরিতে উৎপাদন হোক, তার উৎপাদন কস্ট বাড়বে। আপনার যে অফিস, আপনার এই অফিস পরিচালনার ব্যয় বাড়বে। ফলে হচ্ছে এটার যে চেইন ইফেক্ট, এটা আলটিমেটলি হলো ভোক্তার উপরে, সাধারণ মানুষের উপরে আসে। এনবিআর যেটা চাচ্ছে যে তারা হচ্ছে ব্যাটের আওতা বাড়াবে। আপনি এটা তো আমরা প্রতি বছর শুনে আসছি যে বেটের আওতা বাড়িয়ে হচ্ছে আপনার ওদের ইনকাম বাড়ানো হবে, বাট সেটা খুব বেশি যে ইফেক্টিভ হয় বলে আমার মনে হচ্ছে না। না, সেটা ইফেক্টিভ হচ্ছে না। কিন্তু তারপরেও যদি নতুন 5টা জায়গায় হচ্ছে ব্যাট ইম্পোজ করে নতুন করে, সেগুলি তো এদেশের মানুষই কিনে, সেটা খাওয়ার পণ্য হোক অথবা পরার জামা কাপড় হোক। ফলে তার উপরে এটা তো ব্যক্তির উপরে আলটিমেটলি চাপ সৃষ্টি হবে। আচ্ছা, আরেকটা বিষয় জনাব আবুল কাশেম, আমরা অনেক সময় শুনি যে বাজেটে বিশেষ করে আবাসন খাতে বিনিয়োগের যে বিষয়টা আসে, কালো টাকা সাদা করার একটা অপশন থাকে। তো সেই বিষয়ে আপনার কাছে কোনো মেসেজ আছে কিনা যে সরকার কি ভাবছে যে আবাসন খাতে বিনিয়োগের বিষয়ে? দেখেন যে আমাদের ইআরএফ এর সাথে হলো এনবিআর চেয়ারম্যানের একটা মিটিং হয়েছিল এই আগামী অর্থ বছরের বাজেট নিয়ে। ইআরএফ এর কাছ থেকে তারা কিছু প্রপোজাল চেয়েছিল। তো সেখানে এই অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ বিষয়ে আলোচনা হয়েছিল, এবং আমরা পরে দেখছি যে রিহাব তারাও হচ্ছে এই দাবি এনবিআর চেয়ারম্যান দেখা করে দাবি জানিয়েছেন। কিন্তু এনবিআর চেয়ারম্যান আমাদেরকে যেটা হলো ক্লিয়ারলি বলে দিয়েছেন যে এখনো কিন্তু কালো টাকা সাদা করার সুযোগ আছে। সেটা হচ্ছে বিদ্যমান হারে তাকে ট্যাক্স এবং সাথে জরিমানা দিয়ে করতে হবে। এর বাইরে স্পেশাল কোনো অপশন তারা রাখবে না। কারণ অতীতেও দেখা গেছে যে স্পেশাল অপশন রাখলেও আসলে খুব একটা কালো টাকার মালিক টাকা সাদা করেন না। এই সুযোগ দেওয়ার কারণে হচ্ছে যে সরকারের একটা সমালোচনা হয় যে সরকার দুর্নীতিবাজদের পক্ষ নিচ্ছে। কিন্তু আমরা তো দেখেছি যে যতটুকু জানতে পেরেছি, কালো টাকা সাদা করা বিশেষ করে রিয়েল এস্টেট সেক্টরে বিভিন্ন বিশ্বের অনেক দেশ নাকি এলাও করে থাকে আর কি। সেক্ষেত্রে ইন্টারনাল যে টাকার যে সার্কেলটা সেটা থাকে, চলমান থাকে। হ্যাঁ, অনেক দেশ সাপোর্ট করে, বাংলাদেশেও বিভিন্ন সময় দিছে। কিন্তু দেখেন যে বাংলাদেশে আসলে গুলশানে একটা ফ্ল্যাটের দাম নিউ ইয়র্ক সিটির ফ্ল্যাটের দামের চেয়েও বেশি, বা গুলশানের জমির দাম বিশ্বের যে কোনো জায়গা থেকে ওয়াশিংটনের চেয়ে বেশি। তো বা ঢাকা শহরে যদি একটা ফ্ল্যাট একটা মধ্যবিত্ত যদি কিনতে চায়, তারা আসলে বৈধ ইনকাম দিয়ে
সেটা কিনা খুবই টাফ, কঠিন হয়ে যায়। বৈধ ইনকাম মানে সে তার হলো চাকরি বাকরির আয় দিয়ে যদি কিনতে চায়, কেউ তার বাপের সম্পত্তি বিক্রি করে কিনতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু লোন করে চাকরি কিনতে হয়, হ্যাঁ একদম। চাকরি করে তার বেতন দিয়ে সেটা কেনা সম্ভব না। এটা হলো যেমন একটা দিক আছে। আরেকটা দিক হলো যে এটা রিয়েলিটি, যে বাংলাদেশে আসলে দুর্নীতি আছে এবং দুর্নীতির সুযোগ আছে, এবং কেউ হচ্ছে চাইলে হচ্ছে কালো টাকার মালিক হতে পারে। জি। এবং যদি কেউ কালো টাকার মালিক হয়, সে যদি হচ্ছে এই টাকা পাচার করে, সরকার তার বিরুদ্ধেও কোনো অ্যাকশন নিতে পারে না, সরকারের সেই সক্ষমতাটা নেই। জি। আমরা দেখছি যে স্বাধীনতার পরে এই যাবৎকালে মাত্র একজনের পাচার করা টাকা ফেরত আসছে, এর বাইরে কিন্তু কারো পাচার করা টাকা ফেরত আনতে পারেনি। সেই বিবেচনায় যে যদি এখানে আমি অনিয়ম করে দুর্নীতি করে আমি টাকা ইনকাম করলাম, সরকার যদি আমাকে সুযোগ দেয় যে এই টাকায় আমি রিয়েল এস্টেট সেক্টরে বা অন্য কোনো সেক্টরে এখানে যদি আমি ইনভেস্ট করি, তাহলে সেখানে কিছু কর্মসংস্থান হবে, আমার এই টাকাটা দেশের ইকোনমিতে কাজে লাগবে, সেই সুযোগটা আছে। না হলে সরকার যদি এটা না করতে পারে, আমি হয়তো পাচার করে দিলাম। তো সেই বিবেচনায় কালো টাকার বিনিয়োগের সুযোগ দেওয়াটা হচ্ছে দেশের অর্থনীতির জন্য লাভজনক। সরকার নিশ্চয়ই সেটা ভাবতে পারে। আচ্ছা, আমরা তো শুনেছিলাম যে ফুয়েলের ভর্তুকি দিয়ে সরকার সেটা জনগণের সেবার জন্য করছে, এর মধ্যে আবার দামও বাড়িয়েছে, কিন্তু সংকট তো আমরা খুব বেশি কাটতে দেখছি না। এখানে আপনার কি মনে হয় যে আসলে ঘটনাটা কি? দেখেন যে এখানে ফেব্রুয়ারির 28 তারিখে ইরানের উপরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে হামলা করলো, এরপরে হচ্ছে আমাদের সরকারের আসলে তো আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না, এবং কোনো দেশেরই হয়তো প্রিপারেশন ছিল না যে হঠাৎ করে এখানে যুদ্ধ লাগতে পারে, কারণ ইরানের সাথে যুক্তরাষ্ট্রের একটা নেগোসিয়েশন চলছিল। এটা হলো যে প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হলো যে বিভিন্ন দেশ যেমন চীন, তারা হলো 6 মাস চলতে পারবে এরকম তেল তাদের সবসময় মজুত করা থাকে। আমাদের দেশে মজুত ক্যাপাসিটি আছে হলো 36 দিনের। জি, সেটা কি আছে কিনা? যে না, আমাদের ক্যাপাসিটি আছে, আমরা চাইলে 36 দিনের জন্য তেল আনা রাখতে পারবো, সেটা আমরা রেখেছি না, কিন্তু সেটা আমরা রাখতে পারিনি। কারণ হলো যে আমাদের তো আসলে রিজার্ভ সংকট আছে, আমাদের এত ডলার নেই যে আমরা হচ্ছে সামনে বিপদ হতে পারে সেজন্য আগে থেকে এনে রেখে দেব। এটা হলো একটা প্রবলেম। 3 নম্বর প্রবলেম হলো যে আমাদের যে ইস্টার্ন রিফাইনারি, তারা হচ্ছে এটা অনেক পুরাতন, সেই কারণে এটা হচ্ছে যে সব দেশের ক্রুড অয়েল কিন্তু তারা রিফাইন করতে পারে না। যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় রাশিয়ার তেল এত সস্তা হয়ে গেল, কিন্তু আমরা সেই তেল আনতে পারলাম না। এই ভারত তারা অনেক সস্তায় তেল কিনেছে, কিন্তু আমরা কিনতে পারিনি, কারণ আমাদের এই মেশিনারি দিয়ে রাশিয়ান তেল হচ্ছে রিফাইন করা সম্ভব না। তো আমরা হচ্ছে তেল আনি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে, কাতার থেকে, সৌদি আরব থেকে, এবং গ্যাস আনি হচ্ছে কাতার এবং ওমান থেকে। ফলে আমাদের হচ্ছে ইনপুট ব্যাপকভাবে ওখানে হরমুজ স্ট্রেইট বন্ধ হওয়ার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সরকারকে হচ্ছে হন্যে হয়ে যখন যেখানে যে দামে পাইছে, সরকার সেই দামেই হচ্ছে তেল কিনতে বাধ্য হয়েছে। কিন্তু এখন যেটা যে সরকার হচ্ছে যে সাপ্লাইয়ের ক্ষেত্রে সরকার শুরুতে হচ্ছে যে সরকারের মজুদ ছিল না, এবং তারা তেল আনতে পারবে কি পারবে না, এটা কনফিউশন ছিল। আমাদের যে বিপিসির যে হলো নিয়ম আছে তেল কেনার ক্ষেত্রে, এই নিয়মটাও এক্ষেত্রে একটা বাধা ছিল, যে আপনি একটা সিঙ্গাপুরে একটা কোম্পানি থেকে বাংলাদেশ তেল আনবে এই সময়ে, কিন্তু বিপিসি শর্ত অনুযায়ী যে কোম্পানি থেকে তেল আনবে, ওই কোম্পানিকে প্রথম হচ্ছে পারফরমেন্স গ্যারান্টি বাবদ আপনি যত টাকার তেল কিনবেন তার 5% আপনার কাছে জমা দিতে হবে, তারপরে আপনি এলসি করবেন। তো এই সময় তেলের ক্রাইসিস, এবং যাদের কাছে তেল আছে দুনিয়া সব দেশ তাদের পিছনে পড়তেছে, তুমি আমার কাছে তেল বেচো, তখন আপনাকে কে অ্যাডভান্স 5% হলো এই আপনাকে গ্যারান্টি দিবে। এই কারণে অনেক অর্ডার হচ্ছে বাংলাদেশের ক্যান্সেলও হয়ে গেছে। তো এখন সরকার মোটামুটি যথেষ্ট তেল তারা আমদানি করছে এবং পাইপলাইনে আছে। আমার মনে হয় যে সরকার সাপ্লাই কিছুটা বাড়াচ্ছে, অকটেনের হচ্ছে 20% এবং ডিজেল পেট্রোলের 10%, এটা আরেকটু বাড়ায় দেওয়া দরকার। মানে আপনি বলছেন যে একটু এই দামগুলো আর একটু সমন্বয় করা, দাম না, সাপ্লাই, বাজারে হচ্ছে সাপ্লাই, আচ্ছা সাপ্লাই বাড়াইতে হবে। দেখেন যে যে ছেলেটা হচ্ছে গাড়ি নিয়ে বা মোটরসাইকেল নিয়ে সে রাস্তায় 4 ঘন্টা দাঁড়ায় রয়েছে, তার কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, সে 4 ঘন্টা দাঁড়ায় থেকে সে 500 টাকার তেল পাচ্ছে। আপনি যদি তারে যাওয়ার সাথে সাথেই যদি আপনি তার কাছ থেকে 600 টাকা নিয়ে যদি আপনি তার ফুল ট্যাঙ্কি তেল দেন, ও তো আবার 10-15 দিন পরে হয়তো আপনার আবার পাম্পে আসবে, এবং তার সে কর্মঘণ্টাটা সে কাজে লাগাতে পারবে, কর্মঘণ্টা হবে, তার হচ্ছে যে ফিজিক্যাল স্ট্রেংথ পারবে, মানে অনেক কিছুরই অপচয় আসলে এর মধ্যে হচ্ছে। আচ্ছা, তো বৈশ্বিক মন্দা, ডলারের ঊর্ধ্বগতি, সবকিছু মিলে কি আপনার কাছে মনে হয় যে পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য এই বাজেটটা এক ধরনের ঝুঁকি বহন করে কিনা?
এই বাজেট সরকারের জন্য খুবই কঠিন একটা বাজেট হবে, কারণ আপনি জানেনই যে আমাদের আসলে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, এবং একসময় আমাদের ট্যাক্স জিডিপি রেশিও ছিল হচ্ছে 11%, এখন সেটা কমতে কমতে 7%-এর নিচে নেমে আসছে। এবং আইএমএফের আমরা যে একটা ঋণের মধ্যে ছিলাম, আইএমএফের জুন মাসের যে আমাদের কিস্তিটা পাওয়ার কথা ছিল, আমরা সেই কিস্তিটা পাচ্ছি না জুনে। কারণ হলো যে আমরা আইএমএফের শর্তগুলি পূরণ করতে পারিনি। আইএমএফের শর্তের মধ্যে মেজর শর্ত ছিল হচ্ছে যে আপনার ট্যাক্স জিডিপি রেশিও এটা বাড়াইতে হবে। আমাদের যে জিডিপি আছে তার অনুযায়ী অন্তত জিডিপির 9.2% হচ্ছে আপনার রাজস্ব আহরণ হইতে হবে, সেটা আমাদের সাথের নিচে, এবং পৃথিবীতে এটা লয়েস্ট, এবং পৃথিবীর ইতিহাসে কখনোই কোনো দেশের ট্যাক্স জিডিপি রেশিও কমে নাই। আপনার হয়তো গ্রোথ কমে গেছে কিন্তু রেশিও কখনো কমে যায় না, কিন্তু বাংলাদেশে এখন সেই অবস্থায় আছে। এদেশে কিন্তু মানুষের আয় আছে, কিন্তু এনবিআর সেই আয়ের উপরে ট্যাক্স আদায় করতে পারে না। এটা হচ্ছে এনবিআর এর ব্যর্থতা বা সরকারের ব্যর্থতা। আপনি যদি দেখেন যে ঢাকা শহরে বাড়ি আছে কতগুলি, ফ্ল্যাট আছে কতগুলো, তো তারা কি ট্যাক্স দেয়? আমার পরিচিত একজন, সে যে বাসায় থাকে তার বাসা ভাড়া হচ্ছে 25,000 টাকা, তার হচ্ছে বাড়িওয়ালা ব্যাংকে নেয় 10,000 টাকা, ক্যাশ নেয় হচ্ছে 15,000 টাকা। সে যখন এনবিআর হিসাব দিচ্ছে তার আয়ের, সে কিন্তু ওই বাসা 10,000 টাকাই দিয়েছে, 10,000 টাকার হিসাব দিচ্ছে। আমরা জানি যে অনেক প্রতিষ্ঠান হচ্ছে বেতন আপনাকে অর্ধেক ক্যাশে দেয়, অর্ধেক অ্যাকাউন্টে দেয়, অথবা একই ব্যক্তিকে দুই নামে বেতন দিচ্ছে। আপনি রুবেল নামে 50,000 নিচ্ছেন, আবার রহিম নামে হয়তো 40,000 নিচ্ছেন, ফলে আপনাদের কারোর ট্যাক্স দেওয়া লাগতেছে না। এরকম অনেক ধরনের ফাঁকি আছে। বড় ব্যবসায়ীরা বিপুল পরিমাণ, তাদের রাজনৈতিক কানেকশন এত বেশি। আমরা যেটা আওয়ামী লীগ সরকারের সময় দেখছি যে এস আলম, এদের রাজনৈতিকভাবে এরা এত বেশি প্রভাবশালী, তারা আসলে ব্যাড ট্যাক্স দিল কি দিল না সেটা নিয়ে সেই সংস্কৃতি বন্ধ হয়েছে কিনা। এস আলম বা আপনি বড় বড় প্রতিষ্ঠানের কথা বলছিলেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ছিল, তো বর্তমান সরকারের সময় কি সেই ধরনের আরো এই ধরনের এস আলমদের আবির্ভাব ঘটছে কিনা? আপনার কি মনে হয়, আপনি যেহেতু এই কমিটিতে কাজ করেন? এই সরকার আসছে আসলে তো বেশি দিন হয়নি, মাত্র 2 মাস হলো। এখনই এই সরকারের সময়ে এস আলম সৃষ্টি হবে কি হবে না সেটা নিয়ে মন্তব্য করা কঠিন, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ওনারা যেসব কথা বলছেন তাতে তারা এসব ক্ষেত্রে সতর্ক থাকবেন বলেছেন। কিন্তু আমরা যদি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস দেখি, সেখানে হচ্ছে আপনার কোনো ব্যবসায়ী হয়তো এস আলমের মতো শক্তিশালী হয়ে আসে নাই, কিন্তু আমরা দেখছি যে অনেক আমলা, অনেক উপদেষ্টাদের মধ্যে সেই ধরনের মনোভাব কিন্তু আমরা ছিল, এবং তারা হচ্ছে যে অনেক কিছু জনগণের উপর জোর করে চাপিয়ে দিয়েছে। আজকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি অন্তর্বর্তীকালীন সরকার করে গেছে, এটা আসলে দেশ বিক্রি করার চেয়ে অনেক বেশি কিছু। একটু যদি ডিটেল বলেন যে আসলে কি ধরনের, মোটা দাগে 2-3টা চুক্তির। আপনি যুক্তরাষ্ট্র থেকে কি কি কিনবেন সেটা একটা ভিন্ন বিষয়, যে আপনি হয়তো 5 বছর ধরে আপনি যুক্তরাষ্ট্র থেকে এই পরিমাণ গম কিনবেন, এই পরিমাণ কৃষি পণ্য কিনবেন, বা এতটি বিমান কিনবেন, সেটা না হয় ঠিক আছে যে আপনার দরকার না হলেও আপনি বেশি বেশি কিনে নিয়ে আসলেন। কিন্তু ইউএস ট্যারিফের যে ডিল সরকার করছে সেখানে একটা শর্ত আছে। সেই শর্তটা হলো যে নন ইকোনমিক কোনো কান্ট্রির সাথে বাংলাদেশ কোনো চুক্তি করতে পারবে না। আচ্ছা, যদি চুক্তি করতে হয় আগে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে। এখন এই নন ইকোনমিক কান্ট্রি কোনগুলো? নন ইকোনমিক কান্ট্রি হচ্ছে যুক্তরাষ্ট্র সিলেক্ট করে যে এই দেশগুলি হচ্ছে নন ইকোনমিক কান্ট্রি, বিশেষ করে যেখানে হচ্ছে যে তারা মনে করে যে গণতন্ত্রের ঘাটতি আছে। এর মধ্যে চায়না আছে 1 নম্বরে, রাশিয়া আছে, বেলারুশ আছে, এবং আমাদের ভিয়েতনাম, কম্বোডিয়াও আছে। এরকম যেসব দেশে হচ্ছে একটু কমিউনিস্ট ধরনের, আপনি যেসব দেশের কথা বলছিলেন সবার সাথে আমাদের বাণিজ্যিক রিলেশন খুব ভালো, বাণিজ্যিক রিলেশন আছে। আপনি এমনকি এফটিও, চায়নার সাথে আপনি এফটিও করতে পারবেন না। এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা আগের আওয়ামী লীগ সরকারের চাচ্ছিল যে বাংলাদেশ হচ্ছে আরসেপের মেম্বার হবে, যেটা চায়না লিড 15টা ইকোনমি মিলে, তো রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ হলো আরসেপ, তো সেটার মেম্বার হবে। সেটাতে এখন আপনি মেম্বার হতে পারবেন না, কারণ সেখানে হচ্ছে চায়না আছে। ওইটার মেম্বার হইতে হলে আপনার প্রথম শর্ত হলো যে ওখানে যে 15টা দেশ আছে প্রত্যেকটা দেশের সাথে আপনি আলাদা আলাদা চুক্তি করতে হবে। কিন্তু আপনি তো আমেরিকা পারমিশন না দিলে আপনি চায়নার সাথে তো চুক্তি করতে পারবেন না। এবং যে রাশিয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে তারা বিমানবাহী রণতরী পাঠিয়েছিল, যার কারণে হচ্ছে যুক্তরাষ্ট্র তখন চায়নার পক্ষ নেওয়া থেকে একটু পিছিয়ে গেছিল। এখন সেই রাশিয়ার সাথে আপনার হচ্ছে সম্পর্ক রাখতে গেলে যদি আপনার আমেরিকার পারমিশন নিতে হয়, এখন রাশিয়ার তেল কেনার জন্য সরকার আমেরিকার কাছে অনুরোধ করতেছে। আমেরিকা যদি বলে হ্যাঁ কিনো, তাহলে আপনি কিনতে পারবেন, না হলে আপনি কিনতে পারবেন না।
এটা তো আসলে হয় না। আপনি কোন দেশ থেকে কোন জিনিস কিনবেন কি কিনবেন না সেটা আপনার আমেরিকার কাছ থেকে আমরা তো এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছি, সেখানে তখন তো আর আমার মনে হয় না যে এই ধরনের না, পারমিশন। কিন্তু এখন আপনি যে হলো যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো আরেকটা কিছু করতে যান রাশিয়ার সাথে চায়নার সাথে, আপনি পারবেন না যদি আমেরিকা আপনাকে পারমিশন না দেয়, কারণ আপনি এটা সাইন করে গেছেন এবং এই চুক্তির হচ্ছে কোনো মেয়াদ নেই। আচ্ছা, যে এই চুক্তিটা কত বছরের জন্য বলবৎ থাকবে, এটা কি 20 বছরের জন্য চুক্তি না 50 বছরের জন্য চুক্তি, তা নেই। তো চুক্তি কি একটা মানে আনলিমিটেড সময়ের জন্য চুক্তি? এই চুক্তিটা হচ্ছে আনলিমিটেড সময়ের জন্য, তবে সেখানে হচ্ছে একটা ক্লজ আছে যে যদি এই দুই পক্ষ বাংলাদেশ বা যুক্তরাষ্ট্র কোনো পক্ষ যদি মনে করে যে তারা এই চুক্তি থেকে বের হতে চায়, তাহলে 3 মাস আগে অপর পক্ষকে তারা একটা নোটিশ দেবে। এখন বাংলাদেশের মতো দেশ আমেরিকার কাছ থেকে তো বেরিয়ে আসা এত সহজ চাইলে কি হবে না, আমেরিকার সাথে চুক্তি বাতিল করতে পারবে? তখন নানাবিধ প্রবলেম তৈরি হবে। এরকম একটা ঘটনা ইউনূস সরকার করে গেছে, যেটা আসলে বাংলাদেশের মতো দুর্বল দেশের, এই যে এখন যে বিএনপি সরকার আসছে, আপনি দেখবেন যে এই সরকারের কেউ কিন্তু এই চুক্তি নিয়ে কোনো কথা বলছে না। জামাতে ইসলামী তারাও বলছে না, এনসিপিও বলছে না, এবং আওয়ামী লীগের নেতারা যারা বিভিন্ন দেশে পালিয়ে আছে তারা বিভিন্ন বিষয়ে তারা কথা বলছে, কিন্তু এইসব নিয়ে বলছে না, তারা কেউ কোনো কিছু বলছে না। ফলে এটা দীর্ঘমেয়াদে হচ্ছে যে দেশটি আসলে একদম খুবই খারাপ অবস্থায় রেখে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের মেগা প্রজেক্টগুলো নিয়ে সরকারের ভাবনা কি? যদি ধরেন বৈশ্বিক যে সংকট চলছে বা আমাদের ইন্টারনাল ইকোনমি যে প্রবলেম ফেস করছে, সেখানে গভর্নমেন্ট কি মেগা প্রজেক্ট থেকে বেরিয়ে আসবে? আপনার কি মনে হয়? না, রাজনৈতিক সরকারের উদ্দেশ্য থাকে যে সে তারা হচ্ছে কিছু চিহ্ন রেখে যাবে, এবং আপনি উন্নয়ন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আপনার সোশ্যাল ডেভেলপমেন্ট, যে ভিতরে ভিতরে আপনি ডেভেলপ হবে, যেমন আপনার শিক্ষার কোয়ালিটি যদি সরকার বাড়ায়, আপনার সন্তান এখনকার চেয়ে ভালো শিক্ষা পাবে, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উন্নতি যদি করে, আমরা দেশের মানুষ হচ্ছে সেখানে ভালো চিকিৎসা পাবো, এটা হচ্ছে এক ধরনের ডেভেলপমেন্ট। আরেকটা ডেভেলপমেন্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা হচ্ছে চোখে পড়ে মানুষের। জি, হ্যাঁ, আপনি যেমন আপনি একটা বড় কিছু করলে এটা সারা দেশের মানুষ জেনে যায়, কিন্তু আপনি 10টা হসপিটালে চিকিৎসার মান ভালো করলেন, এটা কিন্তু সারা দেশের মানুষ জানবে না, আপনাকে বাহবা দেবে না। সেই কারণে হচ্ছে রাজনৈতিক সরকারের একটা টার্গেট থাকে যে বড় ধরনের কিছু ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট নেওয়া, এবং যেটা তার মানে তার মাইলেজ যোগ হবে, মানে তাকে মানে লোক বলবে যে না, উনি একটা এই কাজটা করেছেন। রাজনীতিতে এটা যোগ হবে। প্লাস হলো যে আমাদের ইকোনমি যে অবস্থায় আছে, আসলে তো আমরা ইনফ্রাস্ট্রাকচারে অনেক পিছিয়ে আছি, মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজনও আছে। আবার আমাদের কিছু ইন্ডাস্ট্রি, আপনি জানেন যে সিমেন্ট ইন্ডাস্ট্রিগুলি যে বাংলাদেশে বিনিয়োগ করেছে, তারা কিন্তু আওয়ামী লীগ সরকার বড় বড় মেগা প্রজেক্ট নিছে, সেখানে অনেক সিমেন্ট লাগবে এই বিবেচনা থেকেই। কিন্তু এখন হঠাৎ করে যদি মেগা প্রজেক্ট বন্ধ হয়ে যায়, এই সিমেন্ট ফ্যাক্টরিগুলো কিন্তু এখন চলছে না। তবে এই বিএনপির যে নির্বাচনী ইস্তেহার, সেখানে বেশ কিছু মেগা প্রকল্পের কথা বলা আছে, এবং আমরা যতটা জানি যে সরকার সেটা নিয়ে কাজও শুরু করছে। যেমন ঢাকা চট্টগ্রাম যে হাইওয়েটা আছে, এটা নিয়ে সরকারের হচ্ছে যে একই মন্ত্রণালয়ের 2টা বিভাগ 2 ধরনের প্ল্যান করছে। একটা হচ্ছে সেতু বিভাগ, তাদের প্ল্যান হচ্ছে যে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরাটাই হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস হয়ে উপর দিয়ে যাবে। আচ্ছা, আর সড়ক ও জনপথ তারা চাচ্ছে যে এটা হলো 10 লেনের হচ্ছে মহাসড়ক হবে, যার মধ্যে হচ্ছে 6 লেন থাকবে, পুরাটাই মাটির নিচ দিয়ে হবে। এই 6 লেন থাকবে হচ্ছে এক্সপ্রেস, হচ্ছে ডেডিকেটেড দূরপাল্লার জন্য কাজ করবে, আর 2 পাশে 2 লেন 4 লেন থাকবে হচ্ছে সার্ভিস রোড। এটা সরকারের একটা আছে। সরকারের হচ্ছে লক্ষ্যমাত্রা রয়েছে যে আরেকটি হলো যমুনা সেতু করা, এবং সেজন্য তারা কিছু জায়গাও হচ্ছে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে, যে একটা হচ্ছে ওই জামালপুর থেকে হচ্ছে বগুড়া বা হচ্ছে নওগাঁ ওই অঞ্চলে একটা হচ্ছে সেতু করবে, এবং দ্বিতীয় পদ্মা সেতু এই সরকারের লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে। তবে আমরা যতটা জানি যে দ্বিতীয় যে যমুনা সেতু, এটা সরকার হচ্ছে 30 সালের মধ্যে একটা দৃশ্যমান করতে চায়, আর পদ্মা সেতুটা এটা হচ্ছে 34 সাল প্রাইমারি তাদের লক্ষ্যমাত্রা। ধন্যবাদ জনাব আবুল কাশেম আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন সরকারের এই বিপুল পরিমাণ বাজেটের টাকা কোত্থেকে আসবে, আমাদের আজকের যে অতিথি ছিলেন তিনি চুলচেরা বিশ্লেষণ করেছেন। আমরা ভিন্ন কোনো অধ্যায় বা টপিক নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন।